আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ ১ সেপ্টেম্বর ২০২৫। দুনিয়ার সবচেয়ে বড় বড় সংবাদপত্র আর পোর্টাল থেকে বাছাই করা কিছু বড় খবর আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আজ সারাদিন শিরোনাম কেড়েছে। আজকের খবরে আপনি দেখবেন গাজা, ইসরায়েল, ইয়েমেন, ইরান, লেবানন এবং আরও কিছু জায়গা থেকে আসা গুরুত্বপূর্ণ খবর। সবচেয়ে বড় খবর এসেছে গাজা থেকে, আবু উবাইদা সম্পর্কিত। চলুন সেটা দিয়েই শুরু করি, যেটি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ফিলিস্তিনি রেজিস্ট্যান্স মুভমেন্ট হামাস বড় ধাক্কা খেল। আবু উবাইদা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, এমনটাই দাবি করছে সংবাদ মাধ্যমগুলো। সৌদি চ্যানেল আল আরাবিয়ার একটি মূল খবরে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন। রিপোর্টে বলা হয়, ইসরায়েল গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্যবস্তু করেছিল, যেখানে আবু উবাইদা অবস্থান করছিলেন। হামলায় অ্যাপার্টমেন্টের ভেতরে থাকা সবাই নিহত হন। ফিলিস্তিন সূত্র জানিয়েছে, আবু উবাইদার মরদেহ তার পরিবারের সদস্য এবং আল কাসাম ব্রিগেডের নেতারা শনাক্ত করে নিশ্চিত করেছেন যে তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি আইডিএফ এবং শিনবেট এক যৌথ বিবৃতিতে জানায়, তারা গাজা সিটিতে হামাসের এক সিনিয়র কমান্ডারকে টার্গেট করেছে। ইসরায়েলি গণমাধ্যম ও কর্মকর্তাদের দাবি, তাদের প্রায় পুরোপুরি বিশ্বাস যে আবু উবাইদা নিহত হয়েছেন, তবে এখনও পর্যন্ত শতভাগ সরকারি বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। আইডিএফ আরও দাবি করেছে, হামলার আগে তারা বিশেষ সতর্কবার্তা অবলম্বন করেছিল, যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তবে বাস্তবতা হলো, যদি সত্যি আইডিএফ বিশেষ সতর্কতা অবলম্বন করত, তাহলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ৫৩,০০০ ফিলিস্তিনি শহীদ হতো না। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রিসিশন স্ট্রাইক করেছে, অর্থাৎ সঠিক টার্গেট বেছে আকাশ থেকে নজরদারি আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অ্যাকশন চালানো হয়েছে, যাতে আবু উবাইদা নিহত হয়েছেন। আইডিএফের দাবি অনুযায়ী, আবু উবাইদার শেষ বার্তায় হামলার একদিন আগে আবু উবাইদা এক জোরালো বিবৃতি দিয়েছিলেন। ইসরায়েলি বন্দীরা হামাস যোদ্ধাদের সাথেই সেই জায়গাগুলোতে রয়েছে যেখানে যুদ্ধ চলছে। তার ভাষ্য অনুযায়ী, আমরা বন্দীদের জীবন বাঁচানোর যথাসম্ভব চেষ্টা করব, কিন্তু তারা আমাদের যোদ্ধাদের সাথেই ফ্রন্ট লাইনে থাকবে এবং একই রকম ঝুঁকি নেবে। আমাদের যোদ্ধারা যদি মারা যায়, তাহলে বন্দীদের জীবনও হুমকির মুখে পড়তে পারে। এটা ছিল আবু উবাইদার বক্তব্য। এখন হামাসের জন্য এটি এক বিশাল ক্ষতি। আবু উবাইদা শুধু হামাসের সামরিক মুখপাত্রই ছিলেন না, বরং গাজার প্রতিরোধ আন্দোলনের সবচেয়ে বড় প্রতীক বলে বিবেচিত হতেন। তার উপস্থিতি হামাসের প্রতিটি অডিও ভিডিও বার্তায় অত্যন্ত গুরুত্ব থাকত। যদি এই খবর সত্যি প্রমাণিত হয়, তাহলে হামাস শুধু সামরিক দিক থেকে নয়, মানসিক এবং রাজনৈতিক দিক থেকেও বিপুল ক্ষতির সম্মুখীন হবে। ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনোয়ার, মোহাম্মদ দেইফের পর এটি হামাসের জন্য সবচেয়ে বড় ধাক্কাগুলির একটি হবে, যদি আবু উবাইদা সত্যি নিহত হয়ে থাকেন। আবু উবাইদার উপর ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইউএই ভিত্তিক স্কাই নিউজ আরাবিয়া ফিলিস্তিনি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলার পরপরই হামাসের যোদ্ধারা পুরো এলাকা ঘিরে ফেলে। যে ভবনে হামলা হয়েছিল, যেখানে আবু উবাইদা ছিলেন বলে জানা যাচ্ছে, সেই ভবনের কাছেও কাউকে যেতে দেওয়া হয়নি, যাতে হামাসের যোদ্ধারা নিজেরাই হাত দিয়ে ধ্বংসস্তূপ থেকে লাশগুলো বের করতে পারে। রিপোর্টে আরও এসেছে যে অ্যাপার্টমেন্টগুলোতে হামলা হয়েছিল, সেটি আবু উবাইদা কিছুদিন আগেই তার পরিবারসহ ভাড়া নিয়েছিলেন। সেই সময় তার স্ত্রী ও সন্তানরাও ঘরের ভেতরে ছিলেন। তবে রিপোর্ট পরিষ্কার করে বলেনি যে পুরো পরিবার এ হামলায় নিহত হয়েছে কিনা। কিন্তু যেভাবে দৃশ্য পাওয়া গেছে, আজ যত সংখ্যক লাশ উদ্ধার করা হয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে ক্ষয়ক্ষতি ভয়াবহ। আমি কিছু ছবি দেখাচ্ছি, এটি ইরানের পক্ষ থেকে তৈরি একটি কোলাজ। বলা হয়, আবু উবাইদার মুখোশের আড়ালে থাকা আসল চেহারা এটাই। যদি খবর সত্য হয়, তাহলে খুব শিগগিরই হামাস নিজেরাই তার চেহারা প্রকাশ করবে। এতদিন পর্যন্ত আপনি আবু উবাইদাকে এভাবেই মুখ ঢাকা অবস্থায় হামাসের বার্তা দিতে দেখেছেন। এ ছবিতে যে ভবনটি দেখা যাচ্ছে, সেটি সেই অ্যাপার্টমেন্ট যেখানে হামলা হয়েছিল আর যেখানে আবু উবাইদা থাকতেন। চারপাশে ভিড় জমেছে। এখানে যে কাঠামোটিকে দেখতে পাচ্ছেন, সেটি সম্ভবত মৃতদেহ রাখার চৌকি। তবে আমি এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলতে পারবো না, কারণ আমি পুরোপুরি খবর কনফার্ম নই। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, হাসান নাসরুল্লাহর ব্যাপারেও ইসরায়েল স্ট্রাইক করার পর যেদিন দাবি করেছিল, তার কয়েকদিন পরে হিজবুল্লাহ সেটা স্বীকার করেছিল। এমনকি মোহাম্মদ দেইফের ব্যাপারেও যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েল যে দাবিগুলো করেছিল, যা কয়েক মাস পর সত্য প্রমাণিত হয়েছিল। তার মৃত্যুর খবর হামাস ৬ মাস পর স্বীকার করে। ইসমাইল হানিয়ার ব্যাপারেও প্রথম খবর ইসরায়েল থেকে এসেছিল। হুতিদের উপর গত শুক্রবার যে আক্রমণ হয়েছে, তার খবরও সবচেয়ে আগে ইসরায়েল প্রকাশ করেছিল। আমরা তাদের মেরে ফেলেছি। যদিও আসল ক্ষতি ইসরায়েলের ধারণার চেয়েও বড় হয়েছে। ইসরায়েল কেবল প্রধানমন্ত্রীকেই নয়, আরও অনেক মন্ত্রীকে হত্যা করেছে। তার বিস্তারিত খবর আমি আপনাদেরকে পরে জানাবো। সোজা কথায় বললে, আজকাল ইসরায়েল যে দাবি করছে, কয়েকদিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে তা সত্য প্রমাণিত হচ্ছে। একেবারে সঠিক ভাষায় বললে, এই মুহূর্তে ইসরায়েল যাকে চাইছে, যেখানে চাইছে, তাকেই মেরে ফেলছে। এবার আসি আল মায়াদিন ইংলিশে শেয়ার করা একটি ভিডিওতে। তারা জানিয়েছে, হামাসের মুখপাত্র আবু উবাইদা ঠিক এই বিল্ডিংয়েই অবস্থান করেছিলেন
যখন তার উপর হামলা হয়। এটাই সেই ভিডিও। আল মায়াদিনকে আমরা এজন্য কৃতিত্ব দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে পুরো কংক্রিট, মোটা দেয়াল, বারান্দা, পিলার সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিচে দাঁড়িয়ে থাকা ঘাড়িগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে বড়সড় মিসাইল ছুঁড়ে পুরো ভবন উড়িয়ে দেওয়া হয়নি, বরং খুব ক্যালকুলেটেড টার্গেট, হয়তো একটি ড্রোন বা ছোট মিসাইল দিয়ে নির্দিষ্ট করে আঘাত হানা হয়েছে। এতে শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে শত্রুপক্ষের একটি সুবিধা হয় যে পুরো ভবনের অন্যদের বেঁচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু যখন প্রিসিশন স্ট্রাইক হয় কোনো সীমিত টার্গেটে, তখন আশেপাশের 20 থেকে 50 মিটারের ভেতরে যারা থাকে তারা কেউই রক্ষা পায় না। যেমন ইসমাইল হানিয়া বা হাসান নাসরুল্লাহকে টার্গেট করার ক্ষেত্রে হয়েছে। বোমাগুলো আলাদা হতে পারে, কিন্তু এগুলো প্রিসিশন অ্যাটাক। এখন আসি মিডিয়া রিপোর্টে। দ্য জেরুজালেম পোস্ট একটি হেডলাইন দেয় এবং এটি ক্রমাগত আপডেট হচ্ছে। তারা লিখেছে, ইসরায়েল ক্লেইমস ফিলিস্তিনিয়ান সোর্স কনফার্ম ডেথ অফ হামাস স্পোক পারসন আবু উবাইদা। অর্থাৎ দ্য জেরুজালেম পোস্ট জানাচ্ছে একজন ফিলিস্তিনি সূত্র নিশ্চিত করেছে যে আবু উবাইদা নিহত হয়েছেন। একইভাবে আল আরাবিয়া ইংলিশ তাদের টুইট লিঙ্ক দিয়ে বলেছে, হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা এক ইসরায়েলি স্ট্রাইকে নিহত হয়েছেন। একজন ফিলিস্তিনি সূত্র তাদের জানিয়েছে। অর্থাৎ এখন পরিষ্কার হয়ে যাচ্ছে, যদি বড় মিডিয়া হাউসগুলো ফিলিস্তিনি সূত্রের ভিত্তিতে খবর প্রকাশ করে, তবে এর মানে তাদের সূত্র অত্যন্ত নির্ভরযোগ্য। সুতরাং হামাসের উপর সত্যি একটি বড় ক্ষতি নেমে এসেছে। এদিকে হামাস কনফার্ম করল মোহাম্মদ সিনওয়ারের মৃত্যু আইডিএফ এর ঘোষণার 3 মাস পর। আজ সকালে আরেকটি খবর এসেছে হামাসের আরও এক কমান্ডারকে ঘিরে। মোহাম্মদ সিনওয়ার, যিনি ইয়াহিয়া সিনওয়ারের ভাই ছিলেন, তাকে হত্যার দাবি আইডিএফ করেছিল 3 মাস আগে, কিন্তু হামাস এতদিন তা স্বীকার করেনি। কিন্তু যেদিন খবর এলো যে আবু উবাইদা নিহত হয়েছেন, সেদিনই হামাস কনফার্ম করে, হ্যাঁ, মোহাম্মদ সিনওয়ার 3 মাস আগে নিহত হয়েছেন। এখন দেখুন, এটাকে কিছুটা লিঙ্ক করার চেষ্টা করুন। ইয়াহিয়া সিনওয়ারের পর পুরো কমান্ড সামলাচ্ছিলেন মোহাম্মদ সিনওয়ার। আপনারা জানেন তিনি হাসপাতালের কাছাকাছি একটি টানেলে অবস্থান করছিলেন। তখন সেখানে এক বিশাল বোমা বিস্ফোরণ ঘটে। পুরো রাস্তা উল্টে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। নিশ্চয়ই সে দৃশ্য আপনারা মনে করতে পারবেন। যেই ঘটনাতে মোহাম্মদ সিনওয়ার নিহত হন। আল আরাবিয়া ইংলিশ আরও জানিয়েছে, ইসরায়েল ফান্ডস গাজা সিটি সাববার্স নেতানিয়াহু টু কনভিন্স সিকিউরিটি ক্যাবিনেট। ইসরায়েল লাগাতার গাজা সিটিতে এবং এর উপকণ্ঠে তীব্র বোমাবর্ষণ চালাচ্ছে। সেখানেই এখন নতুন অপারেশন শুরু করেছে এবং সেখান থেকেই আবু উবাইদার মৃত্যুর খবর এসেছে। এদিকে নেতানিয়াহু এখন সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠক ডাকতে যাচ্ছেন। তখন তিনি মন্তব্য করেছেন, এখন আর হামাসের কার্যকলাপ নিয়ে বলার মতো কিছু বাকি নেই। অর্থাৎ এক ধরনের ব্যঙ্গ করে তিনি আবু উবাইদার মৃত্যুকে ইঙ্গিত করেছেন। এখন আরেকটি বড় খবর, হুতিদের প্রধানমন্ত্রী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। যখন তিনি তার সুপ্রিম লিডারের ভাষণ শুনছিলেন মন্ত্রীদের সঙ্গে, তখন এয়ার স্ট্রাইক হয়। শুধু প্রধানমন্ত্রী নয়, তার সঙ্গে আরও 8 জন মন্ত্রী নিহত হয়েছেন। এই হামলাটি হয়েছিল গত বৃহস্পতিবার সানায়, হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনে। প্রধানমন্ত্রী গালিব আল রাহাবি এবং আরও কয়েকজন উচ্চপদস্থ মন্ত্রী ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান। খবরে বলা হয়েছে, হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহাদি আল মাসাদ যে বিবৃতি দিয়েছেন, তার মতে এ হামলায় নিহতদের মধ্যে রয়েছেন হুতিদের পলিটিক্যাল ব্যুরো ডিরেক্টর, প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ, হুতি সরকারের ক্যাবিনেট সেক্রেটারি, জাস্টিস মিনিস্টার, ইকোনমি ও ট্রেড মিনিস্টার, ফরেন মিনিস্টার, এগ্রিকালচার মিনিস্টার এবং পাবলিক রিলেশনস মিনিস্টার। সবাই একই আক্রমণে প্রাণ হারিয়েছেন। এর একটি বড় খবর, যদিও এর আপডেট আপনারা আগেই পেয়ে গেছেন, তাই এটিকে আর সামনে বাড়াচ্ছি না। এখন আসি ইরানের খবরে। ইরান ঘোষণা করেছে, আমরা সব স্তরে যে কোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত। এ ধরনের ঘোষণা সাধারণত তখনই আসে যখন আশেপাশে বড় কোনো হুমকি তৈরি হচ্ছে। ইরানের আর্মি কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, আমাদের সুপ্রিম লিডারের নেতৃত্বে আমাদের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে দেশের সুরক্ষার জন্য এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করতে। যদি আবার শত্রুরা বোকামি করে, আমাদের আক্রমণ করে কিংবা ইরানের অবমাননা করার চেষ্টা করে, তবে যে কোনো মূল্যে তাদের ছাড়া হবে না। এছাড়া লেবানন থেকে আরেকটি খবর এসেছে। আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওখানে স্ট্রাইক চালানো হয়েছে এবং খবর অনুযায়ী একজন নিহত হয়েছে। এই হামলাটি হয়েছে গতকাল বিকেলে, আমাদের সময় সন্ধ্যা আর তাদের সময় দুপুরের দিকে, যেখানে আবার হিজবুল্লাহ সামরিক কার্যকলাপ দেখা যাচ্ছিল। দক্ষিণ লেবাননের বিউফোর্ট অঞ্চল ইগলা এলাকায় এ আক্রমণ হয়েছে। এখনও এ হামলায় নানা রকম ফলাফল সামনে আসা বাকি। কি ক্ষতি হয়েছে, কাকে টার্গেট করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে স্পষ্ট একটা বিষয় হলো, ইসরায়েল বারবার সিজফায়ারের লঙ্ঘন করছে এবং লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। আজকের দিনে উত্তর গাজার একটি ছবি দেখুন, কিভাবে বোমাবর্ষণ করা হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকায়। এগুলো করছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এদিকে গতকাল হাজার হাজার মানুষ সুইডেনের স্টকহোমে মিছিল করেছে গাজার সেই সাংবাদিকদের জন্য, মিডিয়া পার্সনদের জন্য যাদের ইসরায়েলি হামলায় অবৈধভাবে হত্যা করা হয়েছে।
একেবারে জুলুমের মাধ্যমে তাদের টার্গেট করা হচ্ছে, যাতে গাজার কণ্ঠস্বর চুপ করিয়ে দেওয়া যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন।